একটা নয়, দুইটা নয়, পাঁচটাও নয়, পরপর ৪২টা বাচ্চাকে নৃশংসভাবে হত্যা করেছিল এই তিন মহিলা, যারা নিজেরাও সন্তানের মা ছিলেন। ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে নৃশংস সিরিয়াল কিলারের তালিকায় এই তিন মহিলাকেই সবার উপরে রাখা হয়। একটি দুধের বাচ্চাকে খুন করে পিস পিস করে কেটে ব্যাগের মধ্যে ভরে সেই ব্যাগ নিয়েই সিনেমা হলে সিনেমা দেখেছিল এই রাক্ষসে তিন মহিলা। নিজেদেরকে গণপিটুনির হাত থেকে বাঁচাতে একটি বাচ্চাকে ইলেকট্রিক পোলের গায়ে আছড়ে আছড়ে হত্যা করেছিল এই ভয়ঙ্কর তিন মহিলা। অথচ ভারতীয় আইন ব্যবস্থা এদেরকে ফাঁসির রায় শুনিয়েও পরবর্তীতে সেই রায় থেকে সরে আসে। টানা ৬ বছর ধরে একটার পর একটা নিষ্পাপ শিশুকে হত্যা করে সমাজে ভদ্র মানুষের মুখোশ পড়েছিল এই তিন মহিলা। তো চলুন মূল কাহিনী শুরু করার আগে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটিতে একটি প্রেস করুন, আর জানতে থাকুন নতুন নতুন সব অপরাধের গল্প। তো চলুন ঘটনাটি শুরু করা যাক। এক ট্রাক ড্রাইভারের সঙ্গে প্রেম করে নাসিক থেকে পুনেতে পালিয়ে এসেছিল অঞ্জনা বাই। স্বপ্ন ছিল সংসার করার। ১৯৭৩ সালে নিজের প্রথম সন্তান রেণুকাকে জন্ম দেন অঞ্জনা বাই। কিন্তু তারপরেই রেণুকা ও অঞ্জনা বাইকে ফেলে রেখে পালিয়ে যায় ওই ট্রাক ড্রাইভার। একদিকে কোলে ছোট্ট মেয়ে রেণুকা, অন্যদিকে পেটে খিদের আগুন। এই পরিস্থিতিতে চাইলেই একটা সামান্য মাইনের কাজ করতে পারত অঞ্জনা বাই, কিন্তু তিনি সেটা না করে শর্টকাটে রোজগারের উপায় বের করলেন। তিনি চুরি করা শুরু করলেন। তিনি নিজে তো চুরি করতেনই, সাথে রেণুকা কিছুটা বড় হলে তাকেও চুরি করা শেখাল। এরই মধ্যে মোহন গাভিত নামক এক রিটায়ার্ড আর্মি অফিসারের সঙ্গে প্রেম হল অঞ্জনা বাইয়ের। তারা দুজনে বিয়েও করলেন। তারপর ১৯৭৫ সালে অঞ্জনা বাই জন্ম দিলেন নিজের দ্বিতীয় সন্তান সীমাকে। ২ মেয়ে ও স্বামীকে নিয়ে খুব ভালো সংসার চলছিল অঞ্জনা বাইয়ের। কিন্তু এই ভালো অবস্থাতেও অঞ্জনা বাই চুরির অভ্যাসটা কিছুতেই ছাড়তে পারল না। ফলে কিছুদিনের মধ্যেই লোক সমাজে জানাজানি হয়ে গেল তার চুরির ঘটনা। আর্মি অফিসার মোহন গাভিতের সামনে খসে পড়ল অঞ্জনা বাইয়ের মুখোশটা। এমন পরিস্থিতিতে লজ্জিত মোহন গাভিত পরিত্যাগ করলেন অঞ্জনা বাই ও তার ২ সন্তানকে। ফলে স্বাভাবিকভাবেই ২ মেয়ে রেণুকা ও সীমাকে নিয়ে আবার কঠিন পরিস্থিতিতে পড়ল অঞ্জনা বাই। রেণুকা তো আগে থেকেই চুরি করা শিখেছিল তার মায়ের কাছ থেকে, এবার সীমাকেও চুরি করা শেখাল অঞ্জনা বাই। মা ও ২ মেয়ে মোট ৩ জনে মিলে চুরি করতে থাকল। প্রথম দিকে অভাবের জন্য চুরি করলেও ধীরে ধীরে তাদের লোভ বাড়তে থাকল। এভাবেই কেটে গেল ১৪টা বছর। তারপর ১৯৮৯ সালে মাত্র ১৬ বছর বয়সে রেণুকার বিয়ে হল কিরণ শিন্ডের সাথে। কিরণ শিন্ডে পুনে শহরে টেইলারিংয়ের কাজ করত। আর তারপর থেকেই শুরু হল অঞ্জনা বাই, রেণুকা ও সীমার ভয়ঙ্কর সিরিয়াল কিলিংয়ের অধ্যায়, যা থামল প্রায় ৪২টা নিষ্পাপ শিশুকে হত্যা করার পর। কিন্তু কেন শুধু বাচ্চাদেরকেই এরা হত্যা করত সেটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিয়ের পর ১৯৯০ সালের শুরুর দিকে একটি পুত্র সন্তানের জন্ম দিল রেণুকা। তবে রেণুকাও নিজের মায়ের মতো সংসার পাতার পরেও চুরির অভ্যাসটা ছাড়তে পারল না। ১৯৯০ সালের জুন মাস, পুনে শহরের চাত্তশিরিঙ্গি মন্দিরে সেদিন লোকে লোকারণ্য। সেই ভিড়ের মধ্যেই নিজের বাচ্চাকে কোলে নিয়ে চুরি করতে ঢুকল রেণুকা। রেণুকার মা অঞ্জনা বাই এবং বোন সীমা, তারাও চুরি করতে ঢুকল ভিড়ের মধ্যে। কিন্তু সেদিন চুরি করতে গিয়ে পাবলিকের কাছে ধরা পড়ে গেল রেণুকা। পাবলিক যখন রেণুকাকে ঘিরে ধরেছে ঠিক তখনই কেঁদে উঠল কোলের মধ্যে থাকা রেণুকার ছেলে। এই সুযোগে ভিড়ের মধ্যে মিশে থাকা অঞ্জনা বাই ও সীমা এগিয়ে এসে বলতে লাগল, কোলে দুধের শিশুকে নিয়ে একজন মা কিভাবে চুরি করতে পারে? আপনাদের কোনো মানবিকতা নেই। একজন অসহায় মাকে আপনারা ঘিরে ধরেছেন, তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুলিশ ডাকছেন। এই কথা শুনে পাবলিকের মন গলে যায়। অনেকে মনে করেন হয়তো পেটের টানে চুরি করছিল, আবার কেউ কেউ মনে করে রেণুকা হয়তো সত্যিই নির্দোষ, কারণ কোলে ছোট বাচ্চা নিয়ে কেই বা চুরি করতে যায়। জনতার এই দ্বিধাদ্বন্দ্বের সুযোগ নিয়ে চুরির মাল সমেত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় রেণুকা, অঞ্জনা বাই ও সীমা। কিন্তু এই ঘটনায় চুরি করে পালানোর সবচেয়ে সহজ পদ্ধতিটা বুঝে যায় অঞ্জনা বাই এবং তার ২ মেয়ে। কিন্তু নিজের বাড়ির বাচ্চাকে তো বারংবার বাজি ধরা ঠিক দেখায় না, তাই তারা খোঁজ শুরু করে অন্যের বাড়ির বাচ্চার।
কিন্তু বাচ্চাদের বাজি রেখে যদি চুরি করায় মূল লক্ষ্য ছিল, তাহলে এই 3 মহিলা 42টা বাচ্চাকে হত্যা করল কেন? সেটাই এবার জানব আমরা। 1990 সালের জুলাই মাসে সাতারার ফুটপাত থেকে এক ভিখারির সন্তানকে অপহরণ করল রেণুকা আর সীমা। সেই বাচ্চাটির নাম রাখল সন্তোষ। তারপর সেই বাচ্চাটিকে নিয়ে শুরু করল একের পর এক চুরি করা। এই সন্তোষকেই ঢাল বানিয়ে 1991 সালের এপ্রিল মাস পর্যন্ত একের পর এক চুরি চালিয়ে গেল ওই 3 মহিলা। কিন্তু 1991 সালের এপ্রিল মাসে এমন একটি ঘটনা ঘটে যা শুনলে আপনারা শিউরে উঠবেন। কোলাপুরের মহালক্ষ্মী মন্দিরে সেদিন ধুমধাম করে দেবী পুজোর আয়োজন করা হয়েছিল। ভক্তদের ওই ভিড়ের মধ্যেই অঞ্জনা বাই, রেণুকা এবং সীমা মিশে গিয়েছিল চুরির উদ্দেশ্যে। তবে সন্তোষ সেদিন ছিল অঞ্জনা বাইয়ের কোলে। এক মহিলার পার্স চুরি করার সময় পেছন থেকে এক ভদ্রলোক ধরে ফেলে রেণুকাকে, আর তারপরেই মন্দিরে উপস্থিত লোকজন রেণুকাকে ঘিরে ফেলে। পরিস্থিতি খারাপ বুঝতে পেরে অঞ্জনা বাই নিজের কোল থেকে সন্তোষকে আচমকা জোরে মাটিতে ফেলে দেয়। মাটিতে পড়া মাত্র ছোট্ট সন্তোষের ঠোঁট ফেটে অনেক রক্ত বেরোতে থাকে, আর তারপরেই চিৎকার করে কাঁদতে শুরু করে সন্তোষ। একটা ছোট্ট বাচ্চার এমন রক্তারক্তি অবস্থা দেখে স্বাভাবিকভাবেই পাবলিকের নজর ঘুরে যায় সেদিকে। এই সুযোগেই রেণুকা পালিয়ে যায় মন্দির থেকে। মেয়েকে পালাতে দেখে অঞ্জনা বাইও সন্তোষকে কোলে নিয়ে দ্রুত মন্দির থেকে বের হয়ে আসে। কিন্তু 1.5 বছর বয়সী সন্তোষ ঠোঁট ফাটার যন্ত্রণায় তখনও চিৎকার করে কাঁদতে থাকে। বাচ্চাটির কান্না দেখে অঞ্জনা বাই ঘাবড়ে যায়, কারণ কেউ যদি সন্তোষকে এই অবস্থায় দেখে ফেলে তাহলে তো ডাক্তারখানায় নিয়ে যেতে চাইবে, আর ডাক্তারখানায় নিয়ে গেলে সে যদি ধরা পড়ে যায়। এই ভয়ে সন্তোষের মুখে চাপা দিয়ে দৌড় লাগাল অঞ্জনা বাই। এই মহালক্ষ্মী মন্দিরের পিছনের দিকেই একটা খালি জমি ছিল, আর সেই খালি জমিরই কোণার দিকে একটি ইলেকট্রিক খাম্বা ছিল। অঞ্জনা বাই সন্তোষকে কোলে নিয়ে সেই খাম্বার কাছে গেল এবং 1.5 বছর বয়সী সন্তোষকে ততক্ষণ পর্যন্ত খাম্বার সাথে আছড়াতে লাগল যতক্ষণ না সন্তোষের কান্না চিরজীবনের জন্য থেমে গেল। এতটাই নৃশংস ছিল অঞ্জনা বাই। তবে রেণুকা এবং সীমাও কিছু কম ছিল না। প্রায় 2 বছর বয়সী গৌরীকে এর চেয়েও নৃশংসভাবে হত্যা করেছিল তারা। অপহরণ হওয়ার পর গৌরী যখন অনবরত কাঁদছিল তখন গৌরীকে চুপ করাতে ওর গলা টিপে খুন করেছিল রেণুকা। তারপর গৌরীর দেহটাকে পিস পিস করে কেটে একটা ব্যাগের মধ্যে ভরে নিয়ে উষা টকিজে সিনেমা দেখতে গিয়েছিল ওরা। সেই ব্যাগ পায়ের কাছে রেখেই অঞ্জনা, রেণুকা এবং সীমা পপকর্ন খেতে খেতে সিনেমা হলে সিনেমা দেখেছিল। এতটাই নৃশংস ছিল 3 মা ও মেয়ে। তবে সিনেমা শেষ হওয়ার কিছুক্ষণ আগে হলে থেকে বেরিয়ে লেডিস বাথরুমের সামনে ওই ব্যাগ ফেলে রেখে এসেছিল ওরা। আর এভাবেই 1990 থেকে 1996 সাল পর্যন্ত পরপর 42টা নিষ্পাপ শিশুকে অপহরণ ও খুন করেছিল এই রাক্ষসী 3 মা ও মেয়ে মিলে। তবে ওই শিশুদের ডেড বডিগুলো লুকানোর দায়িত্ব কার কাছে ছিল জানেন? রেণুকার স্বামী কিরণ শিন্ডের। সে এক্ষেত্রে মাস্টারমাইন্ডের ভূমিকা পালন করত। রেণুকার স্বামীও যুক্ত ছিল এই নৃশংস চাইল্ড কিলিংয়ের সঙ্গে। তবে আশ্চর্যজনকভাবে এই কেসে কোনো সাজাই হয় না কিরণ শিন্ডের। অঞ্জনা বাই, রেণুকা ও সীমা কিভাবে পুলিশের জালে ধরা পড়ল এবং কিরণ শিন্ডের কোনো সাজা হল না কেন, এবার সেটাই জানব আমরা। 1996 সালের অক্টোবর মাসে হঠাৎ নিখোঁজ হল মোহন গাভিত ও প্রতিভা গাভিতের 9 বছরের কন্যা সন্তান ক্রান্তি। এক্ষেত্রে আপনাদের মনে করিয়ে দেয় এই মোহন গাভিতই ছিল অঞ্জনা বাইয়ের দ্বিতীয় স্বামী এবং সীমার বাবা। অঞ্জনা বাইকে ছেড়ে দিয়ে প্রতিভা নামক এক মহিলাকে বিয়ে করেছিলেন মোহন গাভিত। আর এই প্রতিভা এবং মোহন গাভিতের বড় মেয়ে ছিল ক্রান্তি গাভিত। ক্রান্তি নিখোঁজ হতেই প্রতিভা এবং মোহন গাভিতের সন্দেহ হয় অঞ্জনা বাইদের উপর, কারণ মোহন গাভিত জানতেন তার এই দ্বিতীয় বিয়েটাকে ঘৃণার চোখে দেখতেন অঞ্জনা বাই এবং তার 2 মেয়ে। তাই পুলিশের কাছে গিয়ে সরাসরি অঞ্জনা বাইদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মোহন গাভিত। আর এই কেসের কথা কানে পৌঁছাতেই অঞ্জনা বাই, রেণুকা, সীমা এবং কিরণ শিন্ডে শহর থেকে পালিয়ে দূরে গা ঢাকা দেয়। কিন্তু তাদের মধ্যে বদলা নেয়ার আগুন তখনও নিভল না। তাই 1996 সালের নভেম্বর মাসে আবারও শহরে ফিরে এলো অঞ্জনা বাইরা। এবার লক্ষ্য মোহন গাভিতের ছোট মেয়েকে অপহরণ করা।
কিন্তু রেণুকারা বুঝতে পারেনি পুলিশ ঠিক এই চালটারই অপেক্ষা করছিল। ফলে মোহন গাভিতের ছোট মেয়েকে অপহরণ করতে গিয়ে হাতে নাতে গ্রেপ্তার হয় অঞ্জনাবাই, রেণুকা, সীমা এবং কিরণ শিন্দে। রেণুকাদের গ্রেপ্তার করার সাথে সাথেই পুলিশের তরফ থেকে ওদের নাসিকের বাড়িতে সার্চ অপারেশন চালানো হয়। রেণুকাদের বাড়ি থেকে বাচ্চাদের বিভিন্ন খেলনার পাশাপাশি বাচ্চাদের বেশ কিছু রক্তমাখা জামাও উদ্ধার করা হয়। আর এইসব দেখেই তাদের বিরুদ্ধে পুলিশের সন্দেহ আরও মজবুত হয়। তারা রেণুকা, সীমা, অঞ্জনাবাই ও কিরণের আলাদা আলাদা ইন্টারোগেশন শুরু করে। প্রাথমিক পর্যায়ে কেউই কোন কথা স্বীকার করতে চায় না, কিন্তু ইন্টারোগেশন সেকেন্ড ডিগ্রিতে পৌঁছতেই চাপের মুখে নত স্বীকার করে সীমা গাভিত। সীমা বলে মোহন গাভিত ও প্রতিভা গাভিতের বড় মেয়ে ক্রান্তি গাভিতকে তারা 4 জন মিলে অপহরণ করে খুন করেছে। কিন্তু সীমার এই স্বীকারোক্তির পরেই এই কেসে এমন একটি টুইস্ট আসে যার জন্য পুলিশ সহ সারা ভারতের কেউই প্রস্তুত ছিল না। যেইমাত্র সীমা গাভিত নিজের সৎ বোন ক্রান্তি গাভিতের খুনের কথা পুলিশের কাছে স্বীকার করে নেয়, সঙ্গে সঙ্গে এই কেসের রাজসাক্ষী হয়ে যায় কিরণ শিন্দে। আসন্ন বিপদ বুঝতে পেরে কিরণ শিন্দে পুলিশকে বলে, একটা খুনও আমি নিজের হাতে করিনি সাহেব। এই মা ও 2 মেয়ে মিলে একটার পর একটা বাচ্চাকে খুন করেছে। ওরা আমাকেও মেরে ফেলার ভয় দেখাত, সেই কারণেই আমাকে ওদের কথা মতো বাচ্চাদের কবর দিতে হতো। কিরণের এই স্বীকারোক্তি এই কেসের মোড় ঘুরিয়ে দেয়। শুধুমাত্র ক্রান্তি গাভিতের নিখোঁজ হওয়ার এই কেসে গ্রেপ্তার হওয়া অঞ্জনাবাই, রেণুকা ও সীমার আসল পরিচয়টা সবার সামনে আসতেই আতঙ্কে কেঁপে ওঠে সারা দেশ। পুলিশের কাছে কিরণ স্বীকার করে প্রায় 42টা শিশুকে অপহরণ করে খুন করেছে ওই নৃশংস মা ও 2 মেয়ে মিলে। এমনকি খুন করার পর ডেড বডিগুলো কোথায় কোথায় লুকানো হয়েছিল সেই জায়গাগুলোও দেখিয়ে দেয় কিরণ শিন্দে। ফলে আদালত এই কেসে কিরণকে রাজসাক্ষী হিসাবে বেকসুর খালাস করে দেয়। তবে আইন কিরণ শিন্দেকে ক্ষমা করে দিলেও জনতার মতে সেও এই কেসে সমান দোষী ছিল। এদিকে পুলিশ সঠিক তথ্য ও প্রমাণের অভাবে মাত্র 13টা অপহরণ ও 6টা মার্ডারের চার্জশিট পেশ করতে পারে আদালতের কাছে। আর ওদিকে 1997 সালে পুলিশ কাস্টডিতে থাকাকালীনই অসুস্থতার জেরে মৃত্যু হয় অঞ্জনাবাইয়ের। তারপর 2001 সালের জুন মাসে কিরণসহ 150 মানুষের কাছ থেকে সমস্ত সাক্ষ্য শোনার পর কোলাপুর সেশনস কোর্টের তরফ থেকে রেণুকা ও সীমাকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়। এরপরেই এই মৃত্যুদণ্ডের সাজা রোধ করার জন্য বোম্বে হাইকোর্টে আপিল করা হয়। কিন্তু 2004 সালে বোম্বে হাইকোর্টও রেণুকা ও সীমার এই মৃত্যুদণ্ডের সাজা বহাল রাখে। এরপর 2006 সালে সুপ্রিম কোর্টও রেণুকা ও সীমাকে একই সাজা শোনায়। এত কিছুর পরেও 2008 সালে সীমা এবং 2009 সালে রেণুকা একটা করে মার্সি পিটিশন ফাইল করে। কিন্তু 2014 সালে ভারতবর্ষের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এই মার্সি পিটিশন খারিজ করে দেন। কিন্তু তারপরেই ভারতীয় আইন ব্যবস্থার মধ্যে থাকা ফাঁকফোকরের সুযোগ নিয়ে আসল খেলাটা খেলে দেয় রেণুকা ও সীমার উকিল। বোম্বে হাইকোর্টে একটি কেস ফাইল করা হয় এবং বলা হয় এত বছর ধরে রাষ্ট্রপতির জবাবের অপেক্ষা করতে করতে রেণুকা ও সীমা দুজনেই নাকি মানসিক রোগীতে পরিণত হয়েছে। কারণ ওরা দুজনেই এই ভয়ে দিনের পর দিন কাটাত যে রাষ্ট্রপতি ওদের মার্সি পিটিশন খারিজ করে দিলেই ওদেরকে মরতে হবে। টানা 5-6 বছর ধরে চলা এই মৃত্যুর আতঙ্কেই নাকি মানসিক রোগী হয়ে উঠেছিল সীমা এবং রেণুকা। তাই আদালতের কাছে আপিল করা হয় যাতে রেণুকা ও সীমার এই ফাঁসির সাজা বদলে দিয়ে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। তারপর 2022 সালের 18 ফেব্রুয়ারি, বহু বছর ধরে শুনানি চলার পর বোম্বে হাইকোর্টের তরফ থেকে সীমা এবং রেণুকার এই আর্জি স্বীকার করে নেওয়া হয়। 42টা নিষ্পাপ শিশুকে কষ্ট দিয়ে মারার জন্য শুধুমাত্র যাবজ্জীবন কারাদণ্ডটাকেই শাস্তি হিসেবে ধার্য করা হয় নৃশংস সিরিয়াল কিলার সীমা এবং রেণুকার জন্য। আর এই জন্যই কিছু কিছু সময় ভয়ঙ্কর অপরাধীরা অপরাধ করেও পার পেয়ে যায়। তো আজকের এই ঘটনা সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এন্ড শেয়ার করতে পারেন। আজ এখানেই শেষ করছি, আবার আসব কোনো এক মর্মান্তিক ঘটনা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।